ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। দেখো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে তোমাদের দর্শনের লজিকগুলো আছে, আমরা সেই লজিকগুলো নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা 60টা সেটের লজিক আলোচনা করে ফেলেছি। আজকে 8 নাম্বার সেটের লজিকটা আমরা আলোচনা করব। এটাই কিন্তু তোমাদের শেষ সেট। তো দেখো আমরা আলোচনা করছি। দেখো প্রথমে দেওয়া হয়েছে পাতা নাম্বার হচ্ছে এসি 398 পাতা, 8 নাম্বার সেট। ঠিক আছে, বেশ। গুণ ও পরিমাণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। নিচের বাক্যগুলিকে গুণ ও পরিমাণ নির্ণয় করো। দেখো বাক্য আছে অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। তাহলে কদাচিৎ কথাটা থাকলেই মনে রাখতে হবে ও বচন হয়। সেই জন্য কি করতে হবে আমাদেরকে, কোনো অসৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি ও বচন আমরা করলাম। বেশ, তাহলে দেখো আমাদের গুণ হয়ে গেল, নয় মানে নঙর্থক, আর ও মানে কোনো মানে বিশেষ, তাহলে ও বচন বিশেষ বচন আমরা জানি। তো দেখো 2 নাম্বারটা কেউই কাজটি করতে পারেনি, তার মানে কোনো ব্যক্তি নয় কাজটি করতে পারা ব্যক্তি, বা কোনো ব্যক্তি নয় এ কাজের যোগ্য ব্যক্তি হয়ে গেল। গুণ হয়ে গেল নঙর্থক, নয় মানে নঙর্থক, আর পরিমাণ হয়ে গেল ই বচন মানে সামান্য। এ আর ই কে বলা হয় সামান্য। ঠিক আছে, বেশ। তারপরে 3 নাম্বারটা দেখো শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। ছাড়া আর কেউ নয় কথাটা থাকলে এ বচন করতে হয় এবং উদ্দেশ্যকে বিধেয় জায়গায়, বিধেয়কে উদ্দেশ্য জায়গায় নিতে হয়। তাহলে সকল শিশু হয় সরল না করে সকল সরল ব্যক্তি হয় শিশু, সকল সরল ব্যক্তি হয় শিশু, এই কথাটা আমরা কিন্তু লিখবো। গুণ কি, গুণ হচ্ছে সদর্থক, হয় মানে সদর্থক। আর পরিমাণ এ বচনে পরিমাণে বললাম সামান্য, এ আর ই বললাম একটু আগে সামান্য। ঠিক আছে, সামান্য। তারপরে দেখো দার্শনিকরা বিজ্ঞানী হতে পারে। কোনো দার্শনিক হয় বিজ্ঞানী, কোনো দার্শনিকরা বিজ্ঞানী হতে পারে, তার মানে বলতে চাইছে সবাই নয়, কোনো দার্শনিক হয় বিজ্ঞানী। তো গুণ হচ্ছে কি সদর্থক, আর পরিমাণ হচ্ছে আয় আর ও হচ্ছে বিশেষ, আয় বিশেষ বচন। ঠিক আছে, 4 নম্বর হয়ে গেল। 4 গণিত 2 সমান কিন্তু আমার 8 হয়ে গেল এখানে। বেশ। তারপরে দেখো আবর্তনের বিবর্তন করো। আবর্তনের বিবর্তন মানে আগে চ্যাপ্টার করেছিলাম বিবর্তন আর আবর্তন, এটা দিয়েছে আবর্তনের বিবর্তন। দেখে নেবো আমরা। কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, তাহলে কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু, ব্র্যাকেটে লিখবো আবর্তনীয়, অতএব আয় থেকে আবর্তন হয় আয়। কোনো অসাধু ব্যক্তি হয় প্রভাবশালী, উল্টো পাল্টা করে দিলাম, অসাধু ব্যক্তি হয় প্রভাবশালী। এইটার আবার বিবর্তন করবো, আবর্তন করে ফেললাম, আবর্তন করার পরে বিবর্তন করবো, ব্র্যাকেটে লিখবো আবর্তিত অবলিক বিবর্তনীয়, দিয়ে বিবর্তন করলে কি হবে, আয় বচনে বিবর্তন হবে আমার ও বচন। তাহলে কোনো অসাধু নয়, বিবর্তনে এইটা অ হয়ে যাবে, কোনো অসাধু নয় অপ্রভাবশালী ব্যক্তি বিবর্তিত। ঠিক আছে, তাহলে দেখো কোনো অসাধু নয় অপ্রভাবশালী ব্যক্তি ব্র্যাকেটে বিবর্তিত। বেশ, তারপর দেখো 2 নাম্বারটা কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। তাহলে কেবলমাত্র কথাটা থাকলে উদ্দেশ্য বিধেয় জায়গায় আসবে, বিধেয় উদ্দেশ্য জায়গায় যাবে। তার জন্য কি লিখবো, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি, ব্র্যাকেটে লিখলাম আবর্তনীয়। এবার এইটা যখনই আমার এ বচন হয়ে গেল, আবর্তনীয় করতে বলেছে, এ থেকে আবর্তন হয় আয় বচন, তাহলে কি হবে, আয় হলি কোনো, তাহলে কোনো এবার উদ্দেশ্য বিধেয় জায়গায়, বিধেয় উদ্দেশ্য জায়গায় আসবে, আবর্তন মানে তো তাই উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। তাহলে কি হবে, কোনো শিক্ষিত ব্যক্তি হয় প্রগতিশীল ব্যক্তি। তাহলে এটা হয়ে গেল আবর্তন হয়ে গেল, কিন্তু আবর্তন আমার জানা আছে, শিখে নিয়েছি, তাহলে আবর্তন পেরে গেলাম, ব্র্যাকেটে লিখবো আবর্তিত, এই পর্যন্ত হয়ে গেল। কিন্তু আবার বলেছে প্রশ্নতে বিবর্তন করো, আবর্তনকে বিবর্তন করো, এটা আবর্তিত হয়ে গেল। এরপর বিবর্তনীয় মানে আমরা বিবর্তন করছি। এবার দেখে নেবো আয় থেকে বিবর্তন কি হয়, আয় থেকে বিবর্তন হয় ও, তাহলে কি লিখবো, বিবর্তন তো একদম সোজা, কোনো শিক্ষিত ব্যক্তি নয় অপ্রগতিশীল ব্যক্তি, অ লাগিয়ে দিলেই হবে, কোনো শিক্ষিত ব্যক্তি নয় অপ্রগতিশীল ব্যক্তি, ব্র্যাকেটে বিবর্তিত হয়ে গেল কিন্তু আমার। তাহলে হয়ে গেল। বেশ, তারপরে দেখো যে আমরা পরে মানে দুটো করা হলো, তো একটা আর দুটো, হ্যাঁ দুটো করা হলো, কিন্তু বাকি আর দুটো কই, আর দুটো তো এখানে করা হয়নি। তা কেন করা হয়নি সেটা তোমাদেরকে আমি বলি। দেখো পেজ কিন্তু আমাদের হচ্ছে 398 পেজ আছে এটা। দেখো এটা 1 নাম্বার এইটা, 2 নাম্বার হচ্ছে এইটা, 3 নাম্বার কিন্তু নাই, সি এর দাগ শুরু হয়ে গেছে। তাহলে 3 নাম্বার 4 নাম্বার দেয়নি, কি দিয়েছে ওর পরিবর্তে, ওর পরিবর্তে বলেছে আবর্তন কি, আবর্তন ও সরল আবর্তন আর অসরল আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই দুটো দিয়ে দিয়েছে চালাকি করে, তার সঙ্গে 1 আর 2। এই ক্ষেত্রে কিন্তু আমরা বড় প্রশ্ন না করলে, এইগুলো যদি না করতে পারি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার 4 নাম্বার লস হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য তোমরা বড় প্রশ্নটা ভালো করে রাখবে, বড় প্রশ্ন করলে তো এই লজিক করা বেশি সুবিধা, সুতরাং বড় প্রশ্নটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না।
বেশ, এরপরে আমরা চলে আসবো, দেখো কি লিখেছে পরেরটা দেখিয়ে নিই। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের সংস্থান ও মূর্তি উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। হ্যাঁ, মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে হবে। এটা লেখা আছে, এটা তাহলে লিখবে প্রশ্নপত্রের মধ্যে। তো দেখো প্রশ্নপত্রের মধ্যে লেখা হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। এটা বাক্য দেওয়া আছে, বচন করতে হবে, তর্কবিদ্যা সম্মত রূপ আগে লিখবো, তারপর সিদ্ধান্ত কোনটা হবে সেইটা খুঁজবো। সিদ্ধান্ত নিয়মে বলা হয়েছে সেহেতু অংশটা সিদ্ধান্ত হবে, 3 নাম্বার নিয়মে সিদ্ধান্ত খোঁজারে চলে এলাম, এক দুই ম্যাচিং হলো না। তো দেখো সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী, তাহলে কি করলাম, কোনো কোনো নির্বোধ ব্যক্তি নয় জ্ঞানী, এটা হলো ও বচন। ও যখন হলো এটা এস এটা পি, নির্বোধ ব্যক্তি খুঁজবো, তাহলে নির্বোধ ব্যক্তি কই, সব নির্বোধ ব্যক্তি, সব নির্বোধ সুখী নয়, তাহলে কি হবে, সকল সব নির্বোধ সুখী, তাহলে সকল নির্বোধ ব্যক্তি হয় সুখী ব্যক্তি, হয়ে গেল এটা। একটাই বাকি থাকছে, কোনো কোনো জ্ঞানী নয় সুখী, তাহলে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় সুখী ব্যক্তি, হয়ে গেল তিনটে আমার। এইবার দেখো আমার আকারটা দেখে দেখে লিখবো, তোমাদেরকে বলেছি। ও কোনো কোনো পি নয় এম, কোনো কোনো পি নয় এম। এ সকল এস, সকল এস হয় এম, সকল এস হয় এম। ও কোনো কোনো এস নয় পি, ও কোনো কোনো এস নয় পি, এটা লিখলাম। ঠিক আছে, এরপর সংস্থানটা, সংস্থানটা দেখো, সংস্থানটাও কিন্তু আকার দেখে দেখে সংস্থানটা লিখবো। দেখো 2 লাইন নেবো, পি ড্যাশ এম, পি ড্যাশ এম নিলাম, এস ড্যাশ এম, এস ড্যাশ এম নিলাম, এম এ এম এ যোগ করে দিলাম, তাহলে এই রকম চিহ্ন পেলে পরে সেটা নাম হবে দ্বিতীয় সংস্থান। এটা হয়ে গেল। এবার মূর্তি ও এ ও, এটা কোথা থেকে নিলাম, ও এ ও, এটা দেখে দেখে বসিয়ে দিলাম মূর্তিটা। ঠিক আছে, এইবার আমরা দেখবো। বেশ, তাহলে দেখে নাও এইখানে কি দোষ হয়েছে, এটা একবার দেখে নিই। এই আকার থেকে দোষটা বার করার চেষ্টা করব। চতুষ্পদী দোষ হয়েছে নাকি প্রথমেই দেখে নেব, নির্বোধ ব্যক্তি নির্বোধ ব্যক্তি হয়নি, সুখী ব্যক্তি ঠিক আছে, জ্ঞানী ব্যক্তি ঠিক আছে, চতুষ্পদী দোষ হয়নি। তাহলে অবৈধ পক্ষ দোষ আছে নাকি দেখে নেব, এখানে এস ব্যাপ্য হয়েছে মানে অবৈধ পক্ষ দোষ হয়নি, পি ব্যাপ্য হয় নাই, এখানে পি ব্যাপ্য হয়েছে, তার মানে এই অবৈধ পক্ষ সাধ্য দোষ হয়ে গিয়েছে। তার মানে বলা হয়েছে যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এখানে যুক্তিবাক্যে পি ব্যাপ্য হয়নি, বিধেয় পদ ব্যাপ্য হয়নি, কিন্তু এখানে উদ্দেশ্যপদ ব্যাপ্য পি আর কি, এটাকে বলা হয় সাধ্যপদ, সাধ্যপদ ব্যাপ্য হয়নি, অথচ এখানে সাধ্যপদ ব্যাপ্য হয়ে গেছে, তাই যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। এম দুবারই মধ্যে একবার ব্যাপ্য হয়েছে, এম গঠিত দোষ হয়নি, তাহলে অবৈধ সাধ্য দোষ। ঠিক আছে, কি লিখবো, বিচারটা, বিচারটা লিখবো, যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায় নিয়মে বলা হয়েছে যে যুক্তি বাক্যে কোনো পদ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু আলোচ্য যুক্তিতে ও বচনে বিধেয় স্থানে থাকায় সাধ্য পদটি, ও বচনে উদ্দেশ্য স্থানে থাকায় সাধ্য পদটি ব্যাপ্য হয়নি, অথচ সাধ্য পদটি সিদ্ধান্তে ও বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, যদি তোমরা একবার লিখে নিতে চাও বা দেখে নিতে চাও আর একবার দেখে নিতে পারো। দেখো এটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ, যুক্তিটা অবৈধ হয়েছে, বৈধতা, যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু উক্ত যুক্তিতে সাধ্যপদটি সাধ্যবাক্যে ও বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে সাধ্যপদটি ও বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। 4 পেয়ে গেলে। ঠিক আছে, তারপর একটা দেখো, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, অতএব দুবাই কলকাতার অন্তর্গত নয়, এটা আমরা বচন করব, সুতরাং আছে মানে এটা হচ্ছে সিদ্ধান্ত, দুবাই নয় কলকাতার অন্তর্গত, দুবাই কলকাতার অন্তর্গত নয় মানে দুবাই নয় কলকাতার অন্তর্গত। দুবাই খুঁজে আনবো, কোথায় আছে দুবাই, এটা দুবাই ভারতের অন্তর্গত নয়, তাহলে দুবাই নয় ভারতের অন্তর্গত। ঠিক আছে, এরপর কলকাতা ভারতের অন্তর্গত, কলকাতা হয় ভারতের অন্তর্গত, লিখে ফেলাম তিনটে, তিনটে যখন লিখে ফেলাম আকারটা দেখে দেখে বসিয়ে ফেলবো, পি হয় এম, পি হয় এম, এস নয় এম, এস নয় এম, এস নয় পি, এস নয় পি। এবার আমরা সংস্থানটাও করে ফেলবো, দেখো পি এম একটা দাগ নিলাম, এস এম একটা দাগ নিলাম, এম এ যোগ করে দিলাম, তাই তো, না এটা এটা পি নিয়েছিলাম আর এটা এম নিয়েছিলাম, এটা এস আর এটা এম, মানে এই 2 লাইন নিলাম, তাহলে এই রকম চিহ্ন হলে পরে এটা দ্বিতীয় সংস্থান, তাহলে এটা দ্বিতীয় সংস্থান হলো। দোষ আছে নাকি আমরা এখানে দেখে নেবো, চতুষ্পদী দোষ আছে নাকি দেখে নেবো প্রথমে। দেখো কি হয়েছে, এখানে দুবাই দুবাই মিলে গেছে, দোষ হয় নাই। কলকাতার অন্তর্গত কলকাতা, এই তো দোষ হয়ে গেছে। দেখো এটা ভারতের অন্তর্গত ম্যাচিং হয়ে গেছে, কিন্তু কলকাতা আর কলকাতার অন্তর্গত একই কথা, একই কথা নয়।
কেউ বলছে আমার বাড়ি কলকাতা, আর কেউ ব্যাঙ্গালোর গিয়েছে তো বলছে আমার বাড়ি কলকাতার কাছে বা কলকাতার অন্তর্গত, হ্যাঁ মানে বীরভূমও হতে পারে, ঠিক আছে। তো কলকাতা একটা আলাদা আর কলকাতার অন্তর্গত আলাদা, ঠিক আছে। আমার বাড়ি লাভপুর আর আমি বললাম লাভপুরের কাছে বা লাভপুরের অন্তর্গত, তাহলে কিন্তু পরিষ্কার আলাদা কথা। তাহলে চতুষ্পদী দোষ হচ্ছে এটা। বেশ, আর কোনো দোষ হচ্ছে কিনা দেখে নেব। আর কোনো দোষ এখানে অব্যাপ্য অব্যাপ্য সংক্রান্ত দোষ কিন্তু হচ্ছে না, অব্যাপ্য সংক্রান্ত কিন্তু দোষ হচ্ছে না, ঠিক আছে। তাহলে আর কোনো দোষ নাই, শুধুমাত্র চতুষ্পদী দোষটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দ্বিতীয় সংস্থান হলো, করে দিচ্ছি আগেই, ই মূর্তিটা চতুষ্পদী দোষ অবৈধ হয়েছে। দেখো বিচারটা, যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে প্রত্যেক যুক্তিতে 3টি পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়। কিন্তু উক্ত যুক্তিতে 3টি পদের জায়গায় 4টি পদের সৃষ্টি হয়েছে, যথা দুবাই ব্র্যাকেটে লিখতে হবে এস, ভারতের অন্তর্গত দুবাই, আর ভারতের অন্তর্গতটা কি আছে, ভারতের অন্তর্গতটা এম, ঠিক আছে। ভারতের অন্তর্গত তাহলে ব্র্যাকেটে লিখে দাও এম, ঠিক আছে। এইবার কলকাতা ব্র্যাকেটে লিখে দাও পি, আর কলকাতার অন্তর্গত পি। তাই যুক্তিটি নিরপেক্ষ ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে এবং চতুষ্পদী দোষে দুষ্ট হয়েছে, ঠিক আছে। বেশ বেশ, এরপরে দেখো না আমরা চলে আসবো আরোহী যুক্তির দোষ বিচার। কলকাতায় যত বহুতল বাড়ির সংখ্যা বাড়ছে মানসিক রোগের সংখ্যা ততই বাড়ছে, কাজেই বহুতল বাড়ির সংখ্যা বৃদ্ধি হলো মানসিক রোগের কারণ। এটা আমরা মুখে মুখে পড়ে নিচ্ছি, লিখবে তর্কবিদ্যা সম্মত রূপ। কলকাতায় বহুতল বাড়ির সংখ্যা বৃদ্ধি আছে, মানসিক রোগের সংখ্যা বৃদ্ধি আছে। কলকাতায় বহুতল বাড়ির সংখ্যা আরো বেশি বৃদ্ধি আছে, কলকাতায় মানসিক রোগের সংখ্যা আরো বেশি বৃদ্ধি আছে। কলকাতায় বাড়ির সংখ্যা আরো বেশি বৃদ্ধি আছে, কলকাতায় মানসিক রোগের সংখ্যা আরো বেশি বৃদ্ধি আছে। অতএব কলকাতায় বাড়ির সংখ্যা বৃদ্ধি সমান কারণ আর মানসিক রোগ বৃদ্ধি সমান কার্য, ঠিক আছে। এইবার তোমাকে বিচারে কি লিখতে হবে, যুক্তিটিতে কি দোষ হয়েছে, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। কেন? কারণ যুক্তিটিতে বিচারটা লিখবে এভাবে, যেটা আমাদের প্রচলিত বিচার লিখে আসছি সেই বিচারের ধাঁচেই লিখবো। যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ আরো যুক্তি নিয়মে বলা হয়েছে। দেখো এই 3 লাইন কিন্তু ফ্রি, প্রত্যেকটা বিচারে লিখে দিতে পারবো। বেশ, কি বলা হয়েছে, যে এখানে কিন্তু বলতে হবে যে ওই কলকাতায় বহুতল বাড়ি বৃদ্ধির সঙ্গে মানসিক রোগের কোনো কার্যকারণ সম্পর্ক নেই বা কোনো রকমের প্রাসঙ্গিক সম্পর্ক নেই। কিন্তু এখানে কলকাতায় বহুতল বাড়ি বৃদ্ধিকে মানসিক রোগের কারণ বলা হয়েছে, কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে, ঠিক আছে। এরকম বলবে। 2 নাম্বারটা দেখো, বিষ পান করলে মৃত্যু ঘটে, ঠিক আছে। সুতরাং বিষ পান সকল মৃত্যুর কারণ, বিষ পান করলে মৃত্যু ঘটে, সত্যি কথা। সুতরাং বিষ পানই সকল মৃত্যুর কারণ। দেখো ঠিক, কিন্তু এখানে কি দোষ হয়েছে আগে খুঁজে বার করতে হবে। বিষ পান করলেই মৃত্যু ঘটে, হ্যাঁ এখানে তাই বলেছে। তাহলে বিষ পান আছে মৃত্যু আছে, বিষ পান আছে মৃত্যু আছে, বিষ পান আছে মৃত্যু আছে, অর্থাৎ বিষ পান সমান কারণ আর মৃত্যু সমান কার্য, ঠিক। বিষ পান কারণ আর মৃত্যু সমান কার্য, ঠিক। কিন্তু এখানে দেখো একটা কথা বলি, বিষ পান ছাড়াও ওই আত্মহত্যা, গলায় দড়ি বা জলে ডোবা, সাপে কামড়ানো, বাজ পড়া, অসুস্থতা, দুরারোগ্য ব্যাধি, বয়স্ক বার্ধক্যজনিত কারণ, বহু কারণে মরতে পারে। কিন্তু এখানে শুধুমাত্র বিষ পানকে মৃত্যুর কারণ বলা হয়েছে। তাহলে বিষ পানকে মৃত্যুর কারণ বলা হয়েছে, তাই যুক্তিটিতে দোষ ঘটেছে, হ্যাঁ। এবং কি দোষ হয়েছে, একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ হয়েছে। তাহলে কি লিখতে হবে, যুক্তিটা একটি আরোহণ মানে দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে। এখানে দোষ ঘটেছে কারণ বিষ পানকে মৃত্যুর কারণ বলা হয়েছে, কিন্তু বিষ পান মৃত্যুর কারণ হলেও বিষ পান ছাড়াও আর মৃত্যু আরো অনেক কারণে হতে পারে, যেমন জলে ডোবা, সাপে কামড়ানো, দুরারোগ্য ব্যাধি, অ্যাক্সিডেন্ট ইত্যাদি বহু রকমের কারণের ফলে মৃত্যু হতে পারে। কিন্তু এখানে শুধুমাত্র যে কোনো একটি শর্তকে মৃত্যুর কারণ বলা হয়েছে, কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। ব্যাস, এটুকু লিখে দিলেই কিন্তু 4 হয়ে গেল। বেশ, তাহলে তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারের 8টা সেট ছিল, 8টা সেটেরই লজিক আমি আলোচনা করে দিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। ভালো থাকো, আর তোমাদের যে কোনো রকমের কোনো অসুবিধা হলে পরে আমাকে জানাবে। আমি মাঝে মাঝে লাইভে আসি, লাইভে তোমরাও আসবে এবং জানাবে। মোটামুটি সন্ধ্যের দিক করে লাইভে আসি, তাহলে তখন তোমাদের সঙ্গে কথা হবে। বেশ, ঠিক আছে, ভালো থাকো।